বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি সবাই ভালো আছো। আমরা আজ শুরু করব পরিসংখ্যান বিষয়ে। পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এই চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব। দেখো, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য নিচের ছবিগুলো কি খেয়াল করো। এটা একটা ফোন, একটা সিরিঞ্জ, কিছু ওষুধ, সিগারেট, একজন সাংবাদিকের ছবি আছে, দেখো পোস্ট অফিসের ছবি আছে, একজন প্রশ্নকারীর ছবি আছে। নেক্সট দেখো, এখানে একটা বাজারের ছবি আছে। এখানে ছবিগুলোকে কিভাবে উপস্থাপন করা হয় সেগুলোর বিভিন্ন পরিসংখ্যানিক কৌশল এখানে করা আছে। অর্থাৎ কিছু গ্রাফ আছে, কিছু টেবিল আকারে তথ্যকে সাজানো আছে, এই তথ্যকে একটা নির্দিষ্ট কার্ভ আকারে সাজানো আছে। এগুলো হলো তথ্য সাজানো বা উপস্থাপনের কৌশল বা উপস্থাপন প্রক্রিয়া। আমাদের আজকের পাঠ তথ্য সংগ্রহ, কিভাবে সেগুলোকে সংক্ষিপ্তকরণ করা হবে এবং সেগুলো কিভাবে উপস্থাপন করা যাবে। দেখো, এখান থেকে আমরা যেটা শিখবো বা শেখানোর চেষ্টা করছি আমরা, সেটা হলো তথ্য কি, তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা কি, এর প্রকারভেদ থাকবে সেগুলো কি, প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আমরা বর্ণনা করতে পারবো, মাধ্যমিক তথ্যের বিভিন্ন উৎস বর্ণনা করতে পারবো, মাধ্যমিক তথ্যের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। প্রথমেই আমরা শিখবো হলো ডাটা কি। ডাটা এটা ইংরেজি শব্দ, এটা ল্যাটিন শব্দ মূলত। এর বাংলা অর্থ হলো উপাত্ত। এখানে যদি তথ্য বা উপাত্ত লেখা আছে, তথ্য আর একটু ভিন্ন জিনিস, উপাত্ত একটু ভিন্ন জিনিস, অর্থাৎ উপাত্ত থেকে তথ্য তৈরি হয়। তো আমরা এখানে তথ্য বলছি কি, তথ্য হলো পরিসংখ্যানিক কাঁচামাল, গবেষণার কাঁচামাল। পরিসংখ্যান নিয়ে মূলত গবেষণার কাজ শিখবো। তোমরা যখন উচ্চতর বিষয়ে লেখাপড়া করবে তখন দেখবে গবেষণা সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, সেই গবেষণা করতে গেলে পরিসংখ্যানের প্রয়োজন হবে, যেটা আমরা প্রথম অধ্যায়ে তোমাদের বলেছি। এই পরিসংখ্যানিক গবেষণার কাঁচামাল হলো তথ্য। কোন পরিসংখ্যানিক গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যে সংখ্যাসূচক রাশি আমরা সংগ্রহ করি সেগুলোকে এখানে বলছে তথ্য বা উপাত্ত। তাহলে আবার বলি, আমরা তথ্য কি বললাম? তথ্য হলো পরিসংখ্যানিক গবেষণার কাঁচামাল। কোন গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র থেকে যে তথ্যগুলো আমরা পাবো সেগুলোর সংখ্যাসূচক যে তথ্য, সেই সংখ্যাসূচক তথ্য হলো এখানে আমরা উপাত্ত বা তথ্য বলছি, সেই সংখ্যাসূচক রাশি। অর্থাৎ আমরা পরিসংখ্যানিক ক্ষেত্র থেকে যে সকল সংখ্যাসূচক রাশি আমরা সংগ্রহ করি সেগুলো হলো তথ্য বা উপাত্ত। যেমন যেমন আমরা কি বলতে পারি, যেমন মনে করো আমাদের বাসায় যদি কোনো জরিপকারী আসে, কেউ যদি পশু গণনাকারী আসে বা হাঁস মুরগি গণনা করতে আসে বা কৃষি শুমারি যারা করতে আসে, তারা এসে জানতে চায় যে আমরা আমাদের কতগুলো হাঁস আছে, কতগুলো মুরগি আছে। এই যে সংখ্যা, এই সংখ্যাসূচক তথ্য হলো ডাটা। এখানে আমরা একটু বলে রাখছি যে তথ্য বিন্দু কি। তথ্য বিন্দু হলো তথ্যের প্রতিটি উপাদান, সেগুলো হলো তথ্য বিন্দু। তথ্যের প্রত্যেকটা উপাদান হলো তথ্য বিন্দু। যেমন আমরা বললাম যে আমাদের গরু আছে 3টা, এটা একটা তথ্য বিন্দু, মুরগি আছে 10টা, এটা তথ্য বিন্দু, ইত্যাদি। এবার দেখো তথ্য কত প্রকার সেটা আমরা বলছি। তথ্য হলো 2 প্রকার, একটা হলো প্রাথমিক তথ্য, একটা হলো মাধ্যমিক তথ্য। নেক্সট
দেখো আমরা প্রাথমিক তথ্য বলি। প্রাথমিক তথ্য সহজভাবে আমরা যেটা বলতে চাই, এখানে সঙ্গে একটা লেখা আছে দেখো, কিন্তু আমরা সহজভাবে বলি যে কোনো একটা অনুসন্ধান কাজের জন্য যখন আমরা সরাসরি ফিল্ডে যে তথ্যগুলো নিই সেটা হলো প্রাথমিক তথ্য। যেমন আমরা আমার উপজেলায় আমাদের কলেজ যেখানে আছে মনে করো এই রূপসা উপজেলায়, রূপসা উপজেলায় আমরা যদি যারা দৈনিক রিক্সা চালায় এমন মানুষের সংখ্যা জরিপ করতে চাই, তাহলে আমরা এই উপজেলায় যে সকল রিক্সাওয়ালা আছে তাদের ঠিকানা নিয়ে প্রত্যেকের বাসায় দিয়ে দিয়ে তাদের তথ্য সংগ্রহ করবো। তাদের নাম কি, বয়স কত, কবে থেকে এই পেশায় নিয়োজিত, দৈনিক ইনকাম কত, দৈনিক তার ব্যয় কত, এই যে তথ্য নেব সরাসরি তার বাসা থেকে যে আমরা সংগ্রহ করছি, এগুলো হলো প্রাথমিক তথ্য। এই তথ্যটা কি গেল বলা হয়েছে যে পরিসংখ্যানের প্রথম পর্যায়ের তথ্য। এখানে কি হয়, এখানে অর্থ একটু বেশি ব্যয় হয়, সময় লাগে, জনবল লাগে, এবং সেই জনবলটা অবশ্যই প্রশিক্ষিত জনবল লাগে। এমন তথ্য কারা সংগ্রহ করতে পারে? ছোট কোনো প্রতিষ্ঠান আসলে এরকম তথ্য সংগ্রহ করবে না, কারণ এখানে অনেক ব্যয়ের ব্যাপার আছে। এই জন্য বড় প্রতিষ্ঠানগুলো এগুলো এই তথ্যগুলো নেওয়ার কাজ করে থাকে। এবার আমরা বলছি যে প্রাথমিক তথ্য সংজ্ঞাটা কি বললাম আমরা। বলছি যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সংগৃহীত হয়, এবং যেখানে কোনো রকমের পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়নি। পরিসংখ্যানিক পদ্ধতি মানে পরিসংখ্যানের নানান রকম পদ্ধতি আছে। এই তথ্যগুলো গড়মান কেমন, এই তথ্যগুলো মধ্যমান কেমন, এই তথ্যগুলো তো কোন শ্রেণীকে বেশি প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ প্রচুরক কেমন, এমন জিনিস প্রয়োগ করা হয়নি। অর্থাৎ এমন এই তথ্যগুলোকে কোন রকমের কোনো কাজে লাগানো হয়নি। যে তথ্যগুলো সেগুলো হলো মৌলিক তথ্য। প্রাথমিক তথ্য মূল উৎস থেকে সংগৃহীত হয় বলে একে অনেক সময় র ডাটা বা কাঁচা তথ্য বলে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো, বাংলাদেশে হাঁস মুরগি পালনের সম্ভাব্যতার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সরাসরি তথ্য সংগ্রহ। অর্থাৎ এই যে আমি প্রথমে বললাম যে কোনো মানুষ তোমার বাসায় এসে দেখো যে তোমার কাছ থেকে তথ্য নিচ্ছে, বা তোমার পরিবারের কারো কাছ থেকে কোনো তথ্য নিচ্ছে, এইটি হলো সরাসরি র ডাটা। নেক্সট, এবার দেখো মাধ্যমিক তথ্য কি। আমরা প্রাথমিক তথ্য বললাম, এবার বলছি মাধ্যমিক তথ্য। যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক পূর্বে সংগৃহীত, প্রকাশিত বা অপ্রকাশিত তথ্য থেকে সংগ্রহ করা হয়, তাকে মাধ্যমিক তথ্য বলে। সহজ কথায় কি বলি আমরা, আমরা বলছি যে যে তথ্য সরাসরি কোনো ফিল্ড থেকে আসছে না। মনে করে কোনো তথ্য আমার উপজেলায় কোনো অফিস থেকে আমি সংগ্রহ করলাম, তাহলে উপজেলা অফিসে যে তথ্যটা জমা আছে সেটা কোনো প্রাথমিক তথ্য, সেখান থেকে আমি আমার প্রয়োজনে আমি তথ্যটা সংগ্রহ করলাম, এটা হলো মাধ্যমিক তথ্য। অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি যখন কোনো তথ্য সংগ্রহ করা না হয় বা সংগ্রহ করা হয় না, তখন সেই তথ্যটা হয় মাধ্যমিক তথ্য। যেমন আমরা অনেক তথ্যই বিভিন্ন ওয়েব পেজ থেকে নিতে পারি, বিভিন্ন বই থেকেও পেতে পারি, বিভিন্ন অফিস থেকে পেতে পারি, সেটা সরকারি বেসরকারি। এই প্রতিষ্ঠানগুলো কেমন হতে পারে, উপজেলা বিভিন্ন অফিস, যেমন কৃষি সংক্রান্ত তথ্য কৃষি অফিস থেকে পেতে পারি, শিক্ষা সংক্রান্ত তথ্য শিক্ষা অফিস থেকে পেতে পারি, এমন নানান ধরনের তথ্য যেগুলো মাধ্যমিক তথ্য অন্তর্ভুক্ত। দেখো আমরা কেন তথ্য সংগ্রহ করবো, তথ্য সংগ্রহতে আমরা কি কাজে লাগবে, তথ্য আমাদের কি উপকার করে, তথ্যের প্রয়োজনীয়তা বলছি। আমরা যদি কোনো কাজ করতে চাই, আমি সহজ করে বলছি আগে, তারপর তোমরা এই লেখাটা দেখলে সহজভাবে বলি যে তথ্য সংগ্রহ কেন আমরা করব। আমরা যদি কোনো কিছু সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে সার্বিক অবগত হতে চাই, কোনো একটা বিষয় সম্পর্কে সার্বিকভাবে অবগত হতে চাই, যেমন মনে করো যে আমি জানতে চাই যে আমার উপজেলায় কত % লোক শিক্ষিত, এবং এই শিক্ষিত লোকের মধ্যে কত % লোক চাকরিজীবী, কত % লোক চাকরি ছাড়া অন্যান্য বিভিন্ন পেশায় নিয়োজিত, কত % লোক উদ্যোক্তা আছে, এই সার্বিক তথ্য আমি জানতে চাই। এবং এই তথ্য আমার উপজেলা যদি এরকম হয় যে আমার উপজেলাটা অনেক বেশি স্বনির্ভর হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে ভালো একটা উপজেলা হয়ে গেছে, এখানে মানুষের অভাব কম, এখানে মানুষ সবাই স্বাবলম্বী,
বেকার নাই। তার মানে বোঝা যাবে এখানকার সব সার্বিক তথ্য দিয়ে বোঝা যাবে যে উপজেলাটা অন্যান্য উপজেলা থেকে পৃথক বা অন্যান্য উপজেলা থেকে একটু আলাদা। এই যে আমাদের উপজেলাটা অন্যান্য দিক থেকে ভালো বা স্বাবলম্বী, সেই তথ্য জানার জন্য, সেই ইনফরমেশনটা জানানোর জন্য আমাদের তথ্য কিন্তু প্রয়োজন। তো আমরা এটা করতে গেলে কি করব, আমরা যদি কোনো গবেষণার কাজ এটা করতে গেলে আমাদের একটা ছোটখাটো গবেষণা করতে হবে। সেই গবেষণা পরিকল্পনা করতে হবে যে আমি কতগুলো এখানে গ্রাম আছে, কতগুলো মহল্লা আছে, কতগুলো লোক বসবাস করছে, কতগুলো লোককে দিয়ে আমি তথ্য, কতগুলো লোককে দিয়ে আমি এখানে জরিপ কাজটা করবো, কত টাকা আমার খরচ হতে পারে, এই যে নানান রকমের আনুষঙ্গিক কাজ, এগুলো করার জন্য আমাদের তথ্য সংগ্রহ প্রয়োজন। এবার আমরা একটু বলছি, দেখো আমরা সংজ্ঞা করে বলছি, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে সে বিষয়ের অতীত ও বর্তমান সম্পর্কে ওয়াকিবহাল হওয়া দরকার। আবার বলছি, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে সে বিষয়ের অতীত এবং বর্তমান অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল দরকার। যেমন আমাদের উপজেলাটা ভালো, আমরা কিভাবে সেটা বলবো, আমরা এর আগের ইতিহাস জানতে চেষ্টা করবো, বর্তমান অবস্থা কি, আমরা ভবিষ্যতে এটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, এই তথ্য আমাদের জানা দরকার। আর এজন্য সবার আগে যেটা দরকার তা হলো সংশ্লিষ্ট বিষয়ের অতীত এবং বর্তমান অবস্থান সম্পর্কে নানান বিষয়ে তথ্য নিয়ে ওয়াকিবহাল হওয়া। তাই তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা খুব বেশি দরকার। আমাদের পরিসংখ্যানিক গবেষণার কাজে পরিকল্পনা বাস্তবায়নের প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে তথ্য সংগ্রহ করা। তুমি কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই তোমার দরকার হবে তথ্যগুলো সংগ্রহ করা। অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত তথ্যের উপর পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করে বাস্তব অবস্থার সঠিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। কোনো দেশের অর্থনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ইত্যাদি বিষয়ে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তথ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হতে হয়। বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্যের উপর পরিসংখ্যানিক ফলাফলের যথার্থতা নির্ভর করে। তার মানে কি, আমরা এখন কি, আমাদের দেশ এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। এর আগে আমাদের কি করতে হতো, আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো। তাহলে আমাদের কিন্তু রাষ্ট্রকে জানানো বা রাষ্ট্রকে জেনে নিতে হতো যে আমাদের লোক কতগুলো আছে, অর্থাৎ আমাদের মোট পপুলেশন কত, তাদের চাহিদা কতটুকু, আমরা দেশে কতটুকু উৎপাদন করতে পারছি এবং কতটুকু আমাদের আমদানি করতে হবে। এটা যদি যথাযথ না হতো তাহলে কিন্তু আমরা কি হতাম, আমাদের হয়তো খাদ্যই ঘাটতি হয়ে যেত, বা যে খাদ্য আমাদের দরকার তার থেকে আমরা কম আনতাম, তখন আরো খাদ্য ঘাটতি হয়ে যেত। এই জন্যই খুব বেশি পরিকল্পনা মাফিক এবং পরিসংখ্যানিক ফলাফলের যথার্থতা এখানে নির্ভর করে যে আমরা ঠিক মতো তথ্যগুলো দিচ্ছি কিনা এবং সঠিকভাবে করছি কিনা, তথ্য সঠিকভাবে জরিপ কাজটা করছি কিনা। যদি আমরা করি তখনই আমরা সবকিছু ঠিকভাবে চালাতে পারবে। এমনকি সেটা প্রতিষ্ঠান হোক, সেটা রাষ্ট্র হোক, সেটা কোনো সামাজিক সংগঠন হোক, সেখানে তথ্য যদি আমরা সঠিকভাবে নিতে পারি এবং ঠিক উপায়, অর্থাৎ পরিসংখ্যানিক উপায় যদি এই তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা আমাদের চাহিদা নির্ধারণ করতে পারি, তাহলে এইসব প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলাতে পারে। এটাই হলো পরিসংখ্যানে বা শুধু বলো যে তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা। এটা এবার দেখো, প্রাথমিক তথ্য সংগ্রহের নানান রকমের পদ্ধতি আছে। আমরা কিছু পদ্ধতির কথা বলি। প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ বা সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি, অর্থাৎ বাড়ি বাড়ি দিয়ে যদি কেউ জরিপ করে আসে বা গণনা করে আসে, এটা হলো প্রত্যক্ষ বা সরাসরি অনুসন্ধান পদ্ধতি। দুই নম্বরটা কি, দুই নম্বর বলছে পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি। পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি কেমন কথা, মনে করো যে কোনো তথ্য তুমি সরাসরি উত্তরদাতার কাছ থেকে পাচ্ছ না বা উত্তরদাতা দিতে অপরাগ প্রকাশ করছে, তখন তুমি কি করো, মনে করো যে কোনো মাদকের আসামি, সে তার তথ্য নিতে চাও, সে কি মাদক দ্রব্য গ্রহণ করে কিনা, সে কিন্তু সরাসরি বলবে না। আমি এখন কি করতে পারি, তার আশেপাশে যে পরিবারগুলো আছে
তার সাথে পরিচিত যারা তাদের মাধ্যমে তথ্যটা জেনে নিতে পারে। এটা হলো একটা পরোক্ষ পদ্ধতি। 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা হলো স্থানীয় প্রতিনিধি নিয়োগ করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। যেমন আমাদের দেশে যে 10 বছর অন্তর অন্তর শুমারি হয়, মানুষ গণনা হয়, সেটা কি করে সরকার কিন্তু স্থানীয়ভাবে প্রাথমিক শিক্ষকদের দিয়ে তথ্যগুলো সংগ্রহ করে। তার মানে কি স্থানীয়ভাবে যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষকদের নিয়োগ করে সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারে। এটা হলো স্থানীয় প্রতিনিধি নিয়োগ। এখানে শুধু শিক্ষকরা যুক্ত হবে তার না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ইনভলভ করা হয়। 4 নাম্বার দেখো, ডাকযোগে প্রশ্ন প্রেরণ পদ্ধতি। এটা বিদেশে আছে, আমাদের এখানে সেরকম ভাবে প্রচলন নেই। যদি ডাক মারফতে আমরা যার কাছে তথ্য নিতে চাই তার কাছে তথ্যগুলো জেনে নেই ডাক মারফতে। এখন কিন্তু ডাকের প্রচলন কম হয়ে গেছে, এখন আমরা মোবাইলের মাধ্যমে ফোন করেও তথ্য নিতে পারি। 5 নম্বর হলো টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতি। এটাই আমি বলছিলাম যে ডাকের প্রচলন এখন কম এবং সময় লাগে, যেহেতু এখন আমরা টেলিফোনে করেও কিন্তু প্রশ্নকারী হিসেবে আমরা যে উত্তর পাবে তার কাছ থেকে তথ্যগুলো সহজে নিতে পারি। 6 নম্বর হলো ইমেল করে আমরা তার তথ্যগুলো সংগ্রহ করতে পারি। এবার আমরা দেখবো হলো মাধ্যমিক তথ্যের উৎস। মাধ্যমিক তথ্য আমরা কোথেকে পাবো, কোথেকে আমরা মাধ্যমিক তথ্য সংগ্রহ করবো। মাধ্যমিক তথ্যের উৎস 2 প্রকার, একটা হলো প্রকাশিত তথ্য, একটা হলো অপ্রকাশিত। প্রকাশিত তথ্য কি? বিভিন্ন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করে পত্র পত্রিকার মাধ্যমে বা পুস্তক আকারে প্রকাশ করে থাকে, এগুলো হলো প্রকাশিত তথ্য। যেমন কি আমাদের বইগুলোতে যে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন তথ্য থাকে, সেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই তথ্যগুলো সরবরাহ করে থাকে এবং সেই অনুযায়ী বইগুলোতে সেই তথ্যগুলো আসে। এমন অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো কেমন দেখো, এক হলো সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে কি বিভিন্ন মন্ত্রণালয় আছে, রাষ্ট্রীয় ব্যাংক আছে, বীমা আছে ইত্যাদি। আধা সরকারি প্রতিষ্ঠান হতে পারে যেমন পানি উন্নয়ন বোর্ড, কুল উন্নয়ন বোর্ড। স্থানীয় সরকার থেকে আমরা তথ্য পেতে পারি, যেমন পৌরসভা থেকে তথ্য পেতে পারি, জেলা পরিষদ থেকে পেতে পারি, থানা পরিষদ থেকে পেতে পারি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমরা তথ্য নিতে পারি, যেমন হলো কোনো বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশন। বেসরকারি প্রতিষ্ঠান আছে, যেমন বেসরকারি ব্যাংক, বীমা থেকে নিতে পারি। বাণিজ্যিক নানান প্রতিষ্ঠান যেমন স্টক এক্সচেঞ্জ, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকা থেকে আমরা যে নিয়মিত যে তথ্য প্রকাশিত হচ্ছে সেখান থেকে নিতে পারি, গবেষণা প্রতিষ্ঠান থেকে নিতে পারি, এবং কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারাও তথ্য প্রকাশ করে থাকে, সেখান থেকেও আমরা তথ্য নিতে পারি। এবার আমরা শিখবো যে মাধ্যমিক তথ্যের গুরুত্ব কি, মাধ্যমিক তথ্য কেন দরকার আমাদের। আমরা এর আগে তথ্যের প্রয়োজনীয়তা দেখছি, কিন্তু মাধ্যমিক তথ্য কেন গুরুত্বপূর্ণ সেটা এখন আমরা শিখব। দেখো, গবেষণার কাজে মাধ্যমিক তথ্য ব্যবহার করার অন্যতম কারণ প্রাথমিক তথ্য সংগ্রহ করতে প্রচুর অর্থ লাগে, সময়ের প্রয়োজন হয়, সম্পদ সময় দুটোই লাগে। প্রাথমিক তথ্যকে আবার আমরা যদি সংঘবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সম্পাদনের মাধ্যমে নির্ভুল আকারে সংরক্ষণ না করতে পারি, তখন কিন্তু প্রাথমিক তথ্য কাজে লাগানো যায় না। এক্ষেত্রে কি থাকে, মাধ্যমিক তথ্যটা সংগ্রহের পরে সেগুলো বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি তার উপর প্রয়োগ করা হয়, যার জন্য এটা নির্ভুল তথ্য থাকে। এই জন্য আমরা নির্ভুল তথ্যটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এই কথা এখানে বলা হয়েছে যে মাধ্যমিক তথ্য কি বলা হচ্ছে যে মাধ্যমিক তথ্য সাহিত্যে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, যেহেতু এটা শৃঙ্খলিত তথ্য, একটা তথ্য বা নির্ভুল তথ্য, কারণ এর উপর পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তার জন্য এইরকম তথ্য নিয়ে আমরা যে কোনো কাজে আমরা তাৎক্ষণিকভাবে এটা কাজে লাগাতে পারি। কিন্তু প্রাথমিক কেন পাচ্ছি না, প্রাথমিকে হলো তথ্যগুলোকে উপস্থাপন করা হয়নি ঠিকঠাক ভাবে। উপস্থাপন করতে গেলে আমাদের কি কি লাগে, সেগুলো এক জায়গায় করা লাগে, শ্রেণীবদ্ধ করা লাগে, সম্পাদন করা লাগে, এইগুলো করা হয় নাই বা হয় না বলেই প্রাথমিক তথ্য আমরা সরাসরি কোনো কাজে লাগাতে পারি না। এক্ষেত্রে মাধ্যমিক তথ্য কাজে লাগাতে পারি, এই জন্যই মাধ্যমিক তথ্য ঠিক গুরুত্বপূর্ণ। দেখো, এবার আমরা একটু একক কাজ বলি। তথ্য কত প্রকার, এখানে একটা প্রশ্ন করা আছে, তোমরা দেখবে এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, তোমরা এগুলো দেখতে পাবে। দলীয় কাজ কি, এবার তোমরা প্রাথমিক তথ্যের সুবিধা অসুবিধা বলবে, মাধ্যমিক তথ্যের গুরুত্বটা লিখবে।
মূল্যায়ন কি আমরা এখন বলতে পারি যে তথ্য কি, প্রাথমিক মাধ্যমিক তথ্য বলতে কি বুঝো, প্রাথমিক তথ্যের গুরুত্ব, প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের পার্থক্য, বাড়ির কাজ থাকে যেকোনো একটা, যে প্রাথমিক এবং মাধ্যমিক তথ্যের বৈশিষ্ট্যগুলো লিখবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে এবং করোনাকালে বিশেষ করে এই সময় নিজেরা তো সতর্ক থাকবেই, পাশাপাশি বাড়ির যারা সিনিয়র আছেন তাদেরকে অবশ্যই খুব বেশি টেক কেয়ার করবে, কারণ তারা শারীরিকভাবে একটু দুর্বল থাকে এবং তোমার যে আমার ইয়াংদের যে ইমিউনিটি সিস্টেম, তাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, এই জন্য তারা যাতে করোনার সময় নিরাপদ থাকে সেই ব্যবস্থা নেবে। এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।